এবারে মিষ্টিটা বড় বেশি দিয়ে দিয়েছো গো, এতটা না দিলেও পারতে। এবারে চিনিটা একটু বেশি পড়ে গেছে, ও আপনি খেয়ে নিন এবার। আরে নন্দু মামা কেমন আছো? ভালো ভালো ভালো। অনেকদিন তো ওদের দিকে আসা হয়নি। না আসলে কি হবে, আপনার খবর আমরা ঠিক পাই, আর এও জানি যে আপনি এবার ওই পঞ্চায়েতের ভোট নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তা অবশ্য ছিলাম, এবার সব মিটে গেছে। হ্যাঁ। এখন আমার লম্বা ছুটি। না একটু ভালো করে চা করো তো দেখি। হ্যাঁ করছি, বসুন। একটু কড়া করে দিও গো। হ্যাঁ চিনি কম। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। তারপর শ্যামলবাবু, হ্যাঁ। এবার তো ভোটে আপনাদের একেবারে জয় জয়কার। তা বলতে পারেন, এবারে সব কটা সিট আমরা পেয়েছি। এ তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি গো শ্যামলদা, বয়সটা তো এক ধাক্কায় একেবারে 5 বছর কমিয়ে ফেলেছো। খুশি তো তোমারও হওয়ার কথা। কেন বলো তো? খবর শোনোনি? আরে তোমার পাড়ার মেয়ে এবার অঞ্চল প্রধান হয়েছে। আমাদের পাড়ার অখিলদার বউ? হ্যাঁ। যাই বলো, হয়েছে কিন্তু নিজের যোগ্যতা। সবার মধ্যে ওই ছিল একমাত্র যোগ্যতম। অবশ্যই। দেখো মেয়েটি হায়ার সেকেন্ডারি পাস। ব্যবহারও বেশ ভালো, বেশ হাসি খুশি, পরোপকারী, বেশ শান্ত স্বভাবের। মানে আমি তো ওকে অনেকদিন ধরে চিনি। তাহলে ঠিক লোকই অঞ্চল প্রধান হলো বলে মনে হচ্ছে, হ্যাঁ কি বলো? হ্যাঁ এখন মহিলা অঞ্চল প্রধান কেমন চালায় সেটাই দেখার। দেখো আমার তো মনে হয় ঠিকঠাকই চালাবে। তার কারণ ওর শ্বশুর মশাই আমাদের বিপিন দা অভিজ্ঞ পার্টি কর্মী, আর তাছাড়া দীর্ঘদিন পঞ্চায়েতে ছিলেন। আমার মনে হয় ওর বৌমাকে ঠিকঠাক গাইড করতে পারবে। তাছাড়া আকাশী ভালো পরিবারের মেয়ে, ভালো ঘরের বউ, যা হয়েছে ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। আরে কাদের পাড়ার মেয়ে দেখতে হবে তো। দেখো এখন ক্রেডিট নিচ্ছে। হ্যাঁ আরে আমাদের পার্টি দাঁড় করালো বলেই তো এরকম অঞ্চল প্রধান পেলে। আরে এ অঞ্চলে ওর মতো এইরকম মেয়ে আর তোমাদের পার্টি পেতো? সারা জীবন শুধু খেটে খেটে মরো, খাবার দাবার সব বাবুদের মুখের সামনে ধরো। এই বয়সে যে কি গেড়ে পড়লাম বাবা। আহা, এত রাগারাগি করার কি আছে? সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে থামলে কেন? বলো বলো না। না, বলছিলাম যে দেখো, সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে আমাদের সংসারে আর কতটুকু কাজ। হ্যাঁ মা, দাও না আমায় কিছু কাজ দাও না, তাহলে দেখবে তোমার কাজ অনেকটা হালকা হয়ে যাবে। খোকা, মাথা গরম করাস না, যা ঘরে যা। আহা, ও তো ঠিক কথাই বলেছে, এটাই তো হওয়া উচিত। ওর কথা শুনে মাথা গরম হয়ে যায়। এখন এসেছে মায়ের কষ্ট দেখতে। কেন, আমাদের অখিল কি তার মায়ের কথা ভাবে না? না ভাবে না, তা যদি ভাবতো তাহলে ঘরের বউকে অঞ্চল প্রধান হতে পাঠাতো না। আচ্ছা, এতে ওর দোষটা কোথায় বলো তো? আরে বাবা, এটা তো এই অঞ্চলের দাবি, আর তাছাড়া জনগণের স্বার্থে আমাদের এটুকু কষ্ট মেনে নেওয়া উচিত। এই তোমার আশ কাটাতেই ওরা তো বার হয়েছে অঞ্চল প্রধান। গোষ্ঠীর পিন্ডি। আরে এতে তো আমাদের গর্বহারই কথা। একমাত্র ছেলের বউ, এই বয়সে একটু আয়েশ করবো, বৌমা আমাকে জন্মাস্তি করবে, তা না অঞ্চল প্রধান হয়ে বেরিয়ে পড়লেন দেশ সেবা করতে। না, এখন খেটে খেটে মরো তুমি। কেন রে বাবু, এই অঞ্চলে কি অঞ্চল প্রধান ছিল না? এই গ্রামে কেউ মানুষ বাস করতো না? ছিল ছিল, সবই ছিল, কিন্তু আমাদের বৌমাকে অঞ্চল প্রধান করার কারণ যাতে এই অঞ্চলের মানুষজনরা আরেকটু বেশি সুখে স্বচ্ছন্দে থাকতে পারে, তাই। চুপ, একদম চুপ। আজ আমাদের প্রথম মিটিংয়ে নির্বাচিত সমস্ত সদস্যদের স্বাগত জানাচ্ছি। আমি সবার আগে সকলের সঙ্গে আলাপ পরিচয়টা একটু সেরে নিতে চাই। ইনি দেবুদা, পঞ্চায়েতের সেক্রেটারি। বয়সে এবং অভিজ্ঞতায় খুবই পূর্ণ, বহুদিন ধরে সোনামুখী গ্রামের একনিষ্ঠ কর্মী, আপনারা জানেন। আমি দেবুদাকে অনুরোধ করব আপনার অন্যান্য কর্মচারীদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমস্ত সদস্যদের আলাপ করে দেবেন। মাননীয় সদস্যা, আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের এই বর্তমান সোনামুখী গ্রাম পঞ্চায়েতের অফিস কর্মীদের সাথে। আমি হচ্ছি এই পঞ্চায়েতের সেক্রেটারি দেবপ্রসাদ মিত্র, সহায়ক আছেন শাহবাবু, নির্মাণ সহায়ক তরুণ দত্ত, এছাড়া আরও আছেন প্রাণী সহায়ক মহেন্দ্র রায়, কর আদায়কারী আব্দুল, আর রেভিনিউ ইন্সপেক্টর দাসবাবু। এনারা এই মুহূর্তে একটু অফিসের কাছে বাইরে গেছেন,
এছাড়া আরও দুজন অফিস কর্মী আছেন, পাঁচু আর মনুরমা। আজ আমাদের প্রথম মিটিংটাই একটা সমস্যা দিয়ে শুরু করতে হচ্ছে। বর্ষা শেষ হয়েছে, দেখলাম জেলে পাড়ার গুটিকতক বাড়ি একেবারে জলে ভেসে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারদের অবস্থা যে কি খারাপ, আপনাদের নিশ্চয়ই যাতায়াতের পথে চোখে পড়েছে। নিশ্চয়ই, আসার সময় আমিও দেখেছি। আচ্ছা, এ ব্যাপারে কি আমাদের কিচ্ছু করণীয় নেই? আমরা কি কিচ্ছু করতে পারি না? এখনই ওদের কিছু সাহায্য পাঠানো দরকার। দেবুদা, আপনি কি বলেন, কিছু কি করা যায়? সত্যি কথা বলতে কি, ওরাও আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। অ্যাকচুয়ালি পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার আগে তবুও আমি ওদেরকে বলেছি তোমার নামে একটা দরখাস্ত দিতে। দেখো, কালই হয়তো তোমার হাতে ওটা এসে যাবে। হ্যাঁ, সেটা না হয় এলো, কিন্তু সাহায্যের ব্যাপারে? সে ব্যাপারে আমাদের পঞ্চায়েতের ওন ফান্ড থেকে টাকা স্যাংশন করা যেতে পারে। আপনারা কি বলছেন এ ব্যাপারে? দিয়ে দেওয়াই উচিত। কত টাকা দেওয়া যেতে পারে? আমাদের ওন ফান্ডের যা অবস্থা, তাতে বড়জোর 1002 টাকা দেওয়া যেতে পারে। এই টাকাটা ওই 4-5টি পরিবারের পক্ষে খুবই সামান্য, আর একটু কি বাড়ানো যায় না? আমিও ঠিক এটাই ভাবছিলাম। আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু ওন ফান্ডের যে অবস্থা, তাতে এর থেকে বেশি দেওয়া অসম্ভব। বেশ, কি আর করা যাবে আপাতত। আচ্ছা দেবুদা, আপনি সমস্ত পঞ্চায়েত সদস্যদের বলে দিন যে সরকার এদের কি কি কাজ দিয়েছে। সরকার পঞ্চায়েত সদস্যদের অনেক কাজই দিয়েছেন, তবে আমি একদিনে কিন্তু সব বলবো না। আজ শুধু জেনে যান যে কোথায় কোথায় আপনাদের সই লাগবে। হ্যাঁ, এক এক করে বলুন। জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট, বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসার সুপারিশ, বিল্ডিং ফর্ম ইত্যাদি আরও অনেক কিছু করণীয় আছে, যেগুলো আমি শিগগিরই পুস্তক আকারে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? বেশ, আজ তাহলে এই অবধি থাক। হ্যাঁ, এখন থেকে আমরা প্রত্যেক মাসের প্রথম আর তৃতীয় সোমবার একসাথে মিলিত হব, কেমন? আজ তাহলে শেষ করছি। না দেবুদা, প্রাকৃতিক বিপর্যয় তো হতেই পারে, আর এখন আমাদের 2-3টে পরিবারকে উদ্ধার করতে এমন অবস্থা, যদি কোনো কারণে কখনো 20-22টা পরিবারকে উদ্ধার করতে হয়, হতেই পারে, কোনোই বিচিত্র না। সেক্ষেত্রে আমাদের ওন ফান্ডের যা অবস্থা, তাতে সত্যি কথা বলতে কি, মানে আমরা কোনো বড় ধরনের বিপর্যয়কে ঠেকাতে অপারগ। সেক্ষেত্রে স্থানীয় বিডিও অফিস কিংবা ওই সরকারি সাহায্যের উপরই আমাদের নির্ভর করতে হয়। এটা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। বিডিও অফিস বা সরকারি সাহায্য তো আছেই, কিন্তু তার সাথে পঞ্চায়েতের আয় বাড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। হ্যাঁ, আয় বাড়াতে গেলে আবার ঠিক এইভাবে আয় বাড়াতে গেলে বাই ল ঠিক করতে হবে। সরকার গাইডলাইন দিয়েছে, আর সেই গাইডলাইন অনুযায়ী প্রথমে রেট ঠিক করতে হবে। রেটের ভিত্তিতে করের এস্টিমেট করতে হবে, তারপর সেই কর আদায় করতে হবে। আমি এ ব্যাপারে আপনার সঙ্গে পরে একটু আলোচনা করব। ঠিক আছে, আজ আসছি। এসো। বদমাইশ মেয়ে হচ্ছে, সারাটা সন্ধে ভালো করে পড়লো না। বললাম কাল স্কুলে কি কি পড়া দেবে, একটা কথা যদি শোনে, এত অবাধ্য হয়েছে। এখনই যদি এরকম করে, ভবিষ্যতে কি হবে? তোমাকে কি গজগজ করছো বলো তো? কি কি তোমার এত সমস্যা? সমস্যা তোমার মেয়ে। সারাদিন আমি বাড়ি ছিলাম না, ভালো করে পড়াশোনা করেনি, সারাদিন খেলে বেরিয়েছে। এখন পাচ্ছে আমি পড়ার কথা বলি, তাই উনি ঠাম্মার কাছে শোবেন। আমার কাছে প্রতিদিন রাতেই শোয়ার জন্য তো বায়না করেই থাকে। এর মধ্যে বা তুমি নতুন কারণ খুঁজে বেড়াচ্ছ কেন? আজকের কারণ এটাই, খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। কিন্তু কারণটা যখন জানতেই পেরেছ, ধরে নিয়ে আসতে পারতে। আনতাম। মা এমন গম্ভীরভাবে বললেন, থাক, আজও এখানেই সুখ। আমি আর কথা বাড়ালাম না। অন্যদিন বাবা তাও আমার হয়ে 2-একটা কথা বলেন, আজ দেখলাম বাবাও কেমন চুপচাপ। ভালোই হয়েছে, তুমিও চুপচাপ শুয়ে পড়ো। হ্যাঁ গো, বলছি কি, আজ কি মা কোনো কারণে রাগারাগি করেছেন?
কি হলো? কি জিজ্ঞেস করছি? কি? মা কি কোনো কারণে রাগ করেছেন আজকে? তুমি কি করে জানলে বলো তো? সংসারের কথা মেয়েদের কাউকে বলতে হয় না, নিজে থেকেই জেনে যায়। কি নিয়ে? জানি না। আচ্ছা আমি কি করে জানবো বলো তো? আসলে আমি তো বাড়িতে থাকতে পারছি না, মার উপর সংসারের কাজের চাপটা সত্যি খুব বেশি পড়েছে। বয়স্ক মানুষ, তুমিও তো একটু সাহায্য করতে পারো মাকে। বাড়িতে থাকলে মায়ের হাতে হাতে। আরে বাবা, সাহায্য নিতে চাইলে তবে তো সাহায্য করবো। শোনো, ঢের হয়েছে, এবার শুয়ে পড়ো তো। না, ঘুমাও তো, ঘুম। আয় ঘুমায় রে আমার মানে, ঘুমায় রে আমার শোন। আমি গান শুনবো না। কেন? আমাকে গল্প বলো। ওরে দুষ্টু, তুই ঘুমোসটি? কোন গল্প? সেই রাজার গল্প। ও, সেই রাজার গল্প, যে রাজা কি করে দুষ্টু লোকেদের সাহায্য করেছিল? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি ঘুমো, ঘুমো ঘুমো। এক রাজা ছিল, জানো তো, তার রাজ্যে, চোখ বোঝো চোখ বোঝো, তার রাজ্যে না একদিন একটা ডাকাত এলো। সে ডাকাতটা খালি লোকের বাড়িতে ডাকাতি করতো। আমার জন্য সংসারে অশান্তি না, না, এটা হতে দেওয়া চলবে না। আগে ঘর সামলাই, তারপর বাইরের কাজ। তুমি ঘুমোনি? ঘুম আসছে না। মাথায় এত চিন্তা পুরে রাখলে পর ঘুম আসবে কি করে? সব চিন্তা ছেড়ে দিয়ে শুতে এসো, দেখো ঠিক ঘুম আসবে। কি গো, কি ভাবছো বলো তো এত? ভাবছি এতটা স্বার্থপর হওয়া কি আমার ঠিক হচ্ছে? আচ্ছা, কিসের স্বার্থপর হলে শুনি? এই যে আমি নিজের কাজে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর বুড়ি মাটা সারাদিন সংসারের কাজে খেটে মরছে। না না, ভাবছি সব কিছু ছেড়ে দেবো। তাহলে তো তুমি আরো বেশি স্বার্থপরের মতো কাজ করবে। এই যে দেখো, গ্রামের এত লোক এক হয়ে তোমাকে এত আশা ভরসা নিয়ে অঞ্চল প্রদান করেছে। তুমি যদি হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাও, তারা কতটা আশাহত হবে। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? অনেক জটিল ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। আমি কি পারবো? দেখো, পৃথিবীতে সবাই সবকিছু জানে না। চোখ কান খোলা রেখে কাজ করবে, সব কিছু বুঝে যাবে, জেনে যাবে। শুধু একটা কথা মনে রাখবে, যে কিছু না বুঝে না জেনে কোথাও তুমি সই করবে না, কারণ তুমি অঞ্চল প্রধান। আর এর থেকেও বেশি কিছু জানতে হলে বাবার সাথে পরামর্শ করবে, কেমন? এই চলো, শুতে চলো, চলো। সাত সকালে কিসের মিটিং চলছে গো শুনি? সদস্য মশাই, আপনাকে কি বলবো, আমাদের আশা ভরসা সব জ্বলন জ্বলে গেল। কেন, কি হলো তোমাদের?
আমরা 4-5 জনে হাঁসের ডিমের ব্যবসা করবো বলে হাঁস পুষেছিলাম। এ তো ভালো কথা, অসুবিধে কোথায়? গতকাল রাত্রে আমাদের 7টি হাঁস মারা গিয়েছে, 2-3টে এখনো ঝিমোচ্ছে, বোধ করি ওরাও মরবে। তোমরা এক কাজ করো, আজই একবার পঞ্চায়েত অফিসে গিয়ে প্রাণী সহায়ক মহেন্দ্রবাবুর সাথে কথা বলো, উনি যা ব্যবস্থা নেবেন। যা হবা তা তো হয়েই গেছে, এখন আর না না, ভেঙে পড়লে চলবে না। মহেন্দ্রবাবু দরকার মতো ডাক্তার এনে বাকি হাঁসগুলো চিকিৎসা করাতে পারবেন। তাছাড়া যে কটা হাঁস ভালো আছে তাদের যথাযথ রক্ষণাবেক্ষণ হওয়া দরকার। শোনো, ভেঙে পড়ো না। তোমাদের স্বনির্ভর দলের তরফ থেকে এই বিপর্যয়ের বিবরণ দিয়ে প্রধান সাহেবকে একটা চিঠি লেখো, তাতে এলাকার প্রতিনিধি হিসেবে আমিও সই করব। ঠিক আছে, আপনি যখন বলছেন। চলি গো, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, ঘাবড়িও না। বুঝলাম, কিন্তু তুমি আমাকে এখন বলো তো বৌমা, এই কদিন অঞ্চল প্রধান হিসেবে কাজ করে তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে পঞ্চায়েতকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চারদিকে এত কাজ, সব কি সরকারি সাহায্য নিয়ে করা সম্ভব বাবা? বাহ বাহ বাবা, তুমি তো একেবারে আসল কথাটাই বলে ফেললে বৌমা। আমার তো তাই মনে হয়েছে। দেখো দেখো, আজ থেকে ঠিক 10 বছর আগে আমি যখন এই কথাগুলোই বলেছিলাম, তখন সবাই আমাকে বলেছিল যে পঞ্চায়েত চলবে সরকারি টাকা আর পার্টির ভাবনা নিয়ে। অথচ আমি সংবিধান খুলে দেখি সেখানে পরিষ্কার লেখা আছে যে পঞ্চায়েত হচ্ছে স্থানীয় সরকার। আমি পঞ্চায়েতকে নিজের পায়ে দাঁড় করাতে চাই বাবা, আমাদের নিজস্ব আয় আরো বাড়াতে চাই। ঠিক, একদম ঠিক ভেবেছো বৌমা। দেখো, পঞ্চায়েতের ওন ফান্ড ছাড়াও আরো কয়েকটা সূত্র আছে, বিভিন্ন স্কিমও আছে ফান্ডে টাকা বাড়ানোর, কিন্তু সেই সমস্ত আলোচনা আমি তোমার সঙ্গে পরে করব। তার আগে তুমি আমাকে বলো তো, সরকারের প্রয়োজনটা কি? কেন? মানুষের উন্নতি করা। হ্যাঁ, কিন্তু উন্নতিটা যে হচ্ছে সেটা বোঝা যাবে কি করে? এলাকার সকলের আর্থিক অবস্থা ভালো হলে। বেশ, এবার শোনো, যে স্থানীয় সরকার হিসেবে গ্রাম পঞ্চায়েতের কাজটাই হলো সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন আর সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। এখন কথা হচ্ছে যে এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বলতে কি বোঝা যায়? সামাজিক ন্যায় হলো সমাজের সকলকে সমান চোখে দেখা। ঠিক, একেবারে ঠিক বলেছ। গ্রাম পঞ্চায়েতের চোখে কোনো ভেদাভেদ নেই, গ্রাম পঞ্চায়েতের দরবারে সবাই এক। হ্যাঁ, এবার তাহলে তুমি শোনো যে এই যে পঞ্চায়েত ফান্ডের টাকা কিভাবে আসে। পঞ্চায়েত ফান্ডে টাকা আসে বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে, এছাড়া রাজ্যের যে তহবিল সেখান থেকে আসে, দেশের যে তহবিল সেখান থেকে আসে, এছাড়াও বিভিন্ন ধরনের স্কিম থেকে আসে। এই রাজ্যের টাকাকে বলা হয় আনটাইড ফান্ড, দেশের যে টাকাটা তাকে বলা হয় 12 ফিনান্স কমিশন। তার মানে এটাও একটা স্কিম? না না না, এ দুটোর কোনোটাই স্কিম নয়, এটা হলো পঞ্চায়েতের হক, পঞ্চায়েতের ন্যায্য অধিকার। এই অধিকার সংবিধান থেকে দেয়া আছে, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। বিপিনদা, বিপিনদা, তা দেখছি। বৌমা, আমাকে বোধহয় কেউ খুঁজছে। তোমার তো আবার বিডিও অফিসে যাওয়ার তাড়া আছে, তুমি যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি দেখছি কে। না নন্দ মামা, তোমার চা বোধহয় আমার আর খাওয়া হলো না। আরে বাপু, একটু অপেক্ষা করুন না, চায়ের জলটা চাপিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। এত তাড়া কিসের? একটু বসো না, এক্ষুনি হয়ে যাবে। আরে তখন থেকে এসেই খালি উঠি উঠি করছো কেন? হয়ে যাবে, তো হয়ে গেছে। কোথায় যাবে শুনি, এত যে তাড়া? আরে আমাদের পঞ্চায়েত অফিসে এখন খুব কড়াকড়ি, দেরি হলেই একেবারে বিপদ। কেন? দিদিমণি নাকি পঞ্চায়েতকে একেবারে বদলে ছাড়বেন। কিরকম কিরকম? দিদিমণি চাইছে সোনামুখী গ্রাম পঞ্চায়েত সারা দেশের কাছে একটা উদাহরণ হবে, মানে একেবারে মডেল। বেড়ে করেছো বটে চাটা,
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তাহলে তোমরা দিদিমণিকে ভয় পাচ্ছ বলো? তা তো একটু পেতেই হবে, একে মহিলা, তার উপরে আবার পঞ্চায়েত প্রধান। সাবু, আপনাকে অভয় দিয়ে বলি, এই ভয় আর বেশি দিন পেতে হবে না। চারিদিকে যে কানাগুজো শুনছি তাতে। কি শুনছো ভাইয়া? একটু 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 খোলসা করে বলো না। সবটা না হয় নাই জানলেন সাহু, তবে একটা কথা জেনে রাখুন, উনি কিন্তু আর বেশি দিন নেই। আপনাদের কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সব কথার মানে বোঝবার দরকারটা কি? একটা কথা খালি বুঝে রাখুন, আমাদের কর্তাবাবু হচ্ছে পাকা খেলোয়াড়, বুঝছেন তো? দিদি যেটা বলবেন সেটাই 7 কথার 1 কথা, বুঝছেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সাহাবাবু? আগে আগে কর্তা জিজ্ঞেস করছেন যে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। আমি চুনোপুটি, সাধারণ সরকারি কর্মচারী, আমি কি আর বুঝতে পারলেন না? তাহলে আমি বলে দিই, কর্তা বলতে চাইছে যে কর্তা দিচ্ছে কর্ম। না না শাহবাবু, কাজটা আপনি মোটেই ঠিক করেননি। রিপোর্টটা আপনার একবার নিজে ভালো করে দেখা উচিত ছিল। কিন্তু ম্যাডাম, আমি তো লোক পাঠিয়েছিলাম, আর সেই রিপোর্ট অনুযায়ী একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনার নিজের যখন মনে হচ্ছিল রিপোর্টটা ঠিক নয়, তখন আপনার কিন্তু ব্যাপারটা হোল্ড করে দেওয়া উচিত ছিল। সবাই তো আশ্চর্য, সবাই আর আপনি তো এক নয়। আপনি একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী। আসতে পারি? হ্যাঁ দেবুদা, আসুন। আমি আপনার ঘরে গিয়েছিলাম। আচ্ছা, আপনি আপাতত যান, আমি পরে কথা বলছি আপনার সাথে। আমি আপনার ঘরে গিয়েছিলাম। আমি একটু বেরিয়েছিলাম। তারপর বলো, বিডিও অফিসে মিটিং কেমন হলো? আগামী সোমবার তো আরেকটা মিটিং আছে, সেদিন বোধহয় আমাদের এখানেও একটা মিটিং আছে, সেই মিটিংটাকে ক্যান্সেল করতে হবে। আপনি সমস্ত সদস্যদের এটা নোটিশ দিয়ে জানিয়ে দিন। বেশ, আমি সকলকে জানিয়ে নোটিশ টাঙিয়ে দিচ্ছি। ও, বিডিও সাহেব বলছিলেন যে আনটাইড ফান্ডের টাকাটা এখনো আসেনি, তবে 12 ফিনান্স কমিশনের টাকা এসে গেছেন, উনি পাঠিয়ে দেবেন। এছাড়াও 100 দিনের কাজ আছে। বিডিও আর কিছু? হ্যাঁ, বিডিও সাহেব ওই অন্তর্দয়, অন্নপূর্ণা, ইন্দিরা আবাস যোজনা, জননী সুরক্ষা যোজনা, এসবের স্কিম ভিত্তিক খরচ নিয়ে যেতে বলেছেন। আমি কয়েকটা চেক সই করে রেখেছি, আপনি নিয়ে যান। তোমরা এতগুলো লোক একটা পুচকে মেয়েকে সামলাতে পারো না, তাহলে তোমরা আছো কি করতে? হ্যাঁ, একটু মাথা কাটাতে পারো না? আমরা তো নানাভাবে চেষ্টা করছি দাদা। চেষ্টা? আমি আমার নিজের গ্যাটের করি খরচা করে আপনাদের চেষ্টা করা দেখবো? কিন্তু বেশি চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে দাদা। হিতে বিপরীত যাতে না ঘটে সেটা দেখার জন্যই তো তোমাদের রাখা। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, ওদের এমন করে বোঝাতে হবে যেটা জোর করার সামিল। দরকার হলে ভয় দেখাতে হবে। ভিতু ভিতু, একটু ভয় দেখালেই কাজ হবে। কার বাড়ি ভেঙে বললো সেও দৌড়লো পঞ্চায়েত অফিসে, কে খেতে পাচ্ছে না সেও দৌড়লো পঞ্চায়েত অফিসে। আরে বাবা, সবাই যদি এরকম পঞ্চায়েত অফিসে দৌড়য় তাহলে তো আমার তেজারতি ব্যবসা লাটে ওঠার জোগা। ঠিকই তো বুঝলেন কথা। এই সেদিন আমাদের ওই গদায়ের মা যাচ্ছিল পঞ্চায়েত অফিসে টাকা ধার করতে, তা আমি তাকে বললাম, নাকি পঞ্চায়েত অফিসে যাচ্ছ কেন, কত হ্যাপা সই করতে হবে। আমার কর্তাবাবুর কাছে যাও, টিপছাপ দাও, টাকা দাও, ব্যাস। সে ঠিক আছে, কিন্তু একটা গদায়ের মাকে পাঠালে তো চলবে না। সব গদায়ের মা যাতে আমার দরজায় এসে কড়া নাড়ে সেই ব্যবস্থা করতে হবে, বুঝেছো? হ্যাঁ, মনে থাকবে কথা। আরেকটা কথা শুনতে পেলাম, গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে নাকি বোঝানো হচ্ছে ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য। এটা বন্ধ করতে হবে, বুঝেছো? এমন কথা তো আমাদের কানে আসেনি। আমার কাছে পাকা খবর আছে। আরে বাবা, গ্রামের সবাই যদি পড়াশোনা শিখে বিদ্যা নয়, তাহলে জমিতে ক্ষেত মজুরের কাজটা কে করবে শুনি? এই বয়সে আমাকে মালকোচা বেঁধে জমিতে লাঙল দিতে হবে? হ্যাঁ, এ কথা শোনাও পাপ। কর্তার বাপ ঠাকুরদার তেজরতি ব্যবসা। ওসব কথা থাক, সোজা কথা শোনো। আকাশের এই বাড়াবাড়িটা যে করেই হোক বন্ধ করতে হবে। তোমরা এতগুলো লোক আছো কি করতে? হ্যাঁ, রমা,
দাদুনের কাছে শুনলাম তুমি নাকি আজকাল টিফিন ঠিক মতো খাচ্ছ না, কারণটা কি? না তো আমি রোজ টিফিন খাই। তাহলে দাদুন তোমার নামে মিথ্যা কথা বললেন? আমি যে টিফিনটা নিয়ে যাই সেটা আমি আর জবা ভাগ করে খাই। জবা এখন স্কুল আসে না, তাই জন্যে টিফিন নষ্ট হয়। তাহলে দিদুনকে বলবে তোমাকে কম করে টিফিন দেবে। খাবার নষ্ট করতে নেই মা, আমাদের দেশে কত গরিব মানুষ সারাদিন না খেয়ে থাকে জানো। হঠাৎ যদি জবা চলে আসে তখন কি হবে? কি হয়েছে জবার? খোঁজ নিয়েছো তুমি? কেন স্কুলে আসছে না? জবার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হয়েছে? কোথায় থাকে জবা? নতুন পাড়ায়। মা জানো তো ওদের ওইখানে সবারই ডায়রিয়া হচ্ছে। নতুন পাড়ায় ডায়রিয়া? রমা, তুমি আজকে দাদুনের সাথে স্কুলে যেও। হ্যাঁ, আমি আজকে যাব না। তুমি তো বলেছিলে আমাকে আজকে স্কুলে নিয়ে যাবে। আজকে না, অন্য একদিন। আজকে একটা কাজ সেরে নি। লক্ষ্মী মেয়ে। গুড মর্নিং ম্যাডাম। ও বিমলদা, আপনি? হ্যাঁ, আপনার কথাই ভাবছিলাম। আপনি তো এই এলাকার প্রতিনিধি। এখন এখানে কোথায় চললেন? আপনার এই নতুন পাড়ায় থাকে একটি মেয়ে, নাম জবা। আমার মেয়ের সাথে পড়ে। শুনলাম মেয়েটি খুব অসুস্থ, একবার ওকে দেখে আসবো। চলুন। জবা? আপনার জবাদের বাড়ি খোঁজ করছে? হ্যাঁ হ্যাঁ। এই তো ফেলে এলেন, একটু এগিয়ে যান ডান দিকে। হ্যাঁ, এই সামনে ডান দিকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চলুন। আচ্ছা আহমেদ, এবারে যে চালটা চেলেছি তাতে আকাশের বের হওয়ার সমস্ত রাস্তাই বন্ধ। যা বলেছেন কথা, একেবারে দাবার চাল, তাই তো? ওই কথা ওই গায়ে কানাগুছো শুনছিল, অনেকেই বলা বলি করছিল যে আকাশের এই বাড়াবাড়িটা অনেকেই ঠিক মেনে নিতে পারছে না। দাদা হবে ওইটুকু মেয়ে, তার এত পাকামো লোকে মানবে কেন তুই বল? হ্যাঁ, আগে বলছি কথা। হ্যাঁ, কথা বলে কি কথা, ভাবনা কি আছে, পাকুক না, পাকুক, পেকে একেবারে টস টসে হোক, তারপর আপনি একদিন পাকাপাকি ভাবে আগে। তুই তো বেশ চালাক হয়ে উঠেছিস, আজ সবকিছু বুঝতে পারিস। কতদিন আপনার সঙ্গে রয়েছি কথা। হ্যালো, সবাই তো আর তোর মতো এত তাড়াতাড়ি চালাক হয়ে উঠতে পারে না। আগে সবই আপনার আশীর্বাদ কথা। এটা কি জবাদের বাড়ি? আগে হ্যাঁ। আমি রমার মা। রমার মুখে শুনলাম জবা খুব অসুস্থ। কেমন আছে ও? ভালো নেই, গত 3-4 দিন ধরে ডায়রিয়ায় ভুগছে। এখন মাঝে মাঝে খিঁচুনিও হচ্ছে। তো ওর বাবা কোথায়? ওর বাবা ডাক্তার ডাকতে গিয়েছে। কদিন নিজেরা নানানভাবে চেষ্টা করেছি, কোনো ফল হয়নি। না না, নিজেদের এভাবে চেষ্টা করাটা ঠিক হয়নি। এরকম অবস্থা হলে গ্রামের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনাদের স্বাস্থ্য কার্ড আছে? বলতে পারবো না, ওর বাবাই জানে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। ডায়রিয়া এমন কিছু রোগ নয়, ঠিক হয়ে যাবে। এখন থেকেই ওকে নুন চিনি জলে গুলে 8 ঘন্টা অন্তর খাওয়াতে থাকুন। আর সাবধানে থাকবেন, চেষ্টা করবেন জলটা ফুটিয়ে খাওয়ার। বিমলদা আপনাদের এলাকার প্রতিনিধি, উনি বিকেলবেলা এসে আপনাদের খোঁজ নিয়ে যাবে। পারলে আমিও আসব। এই যে আপনারা অনেকেই জড়ো হয়েছেন। ডায়রিয়া এখন খুব ছড়াচ্ছে গ্রামে। ডায়রিয়া জলবাহিত রোগ। আপনারা কোন জল বেশি ব্যবহার করেন? পুকুরের জল। ওই জলেই সবাই কাপড় কাচে, বাসন মাজে, গরুগণ স্নান করায়, আবার ওখানেই সবাই স্নান করে। আর খাবার জল? খাবার জল বলতে টিউবওয়েল। বর্ষার আগে একটু ডায়রিয়া হয়, তারপর সব ঠিকঠাক হয়ে যায়। এভাবেই চলছে। এবারে একটু বাড়াবাড়ি হয়েছে। একটু নয়, বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছে। এলাকার অনেকেই অসুস্থ। আচ্ছা বিমলবাবু, আপনার এলাকায় কটা টিউবওয়েল আছে? এই 7-8টা হবে। সেই টিউবওয়েলগুলো বা পুকুরগুলো কি নিয়মিত পরিষ্কার করা হয়? না, এই ধরনের স্কিম তো কোনো পাস করানো হয়নি। এর জন্য স্কিমের কি প্রয়োজন? সামান্য ব্লিচিং পাউডার হলেই তো হয়। শুনুন,
আপনারা নিজেরাই নিজেদের কলার পুকুরগুলো পরিষ্কার করার উদ্যোগ নিন। পঞ্চায়েত থেকে ব্লিচিংয়ের খরচ আর কয়েকটা রোজ দেওয়া হবে। আরেকটা কথা, আপনারা প্রত্যেকে স্বাস্থ্য কার্ড করাবেন। এই ব্যাপারে বিমলবাবুর সঙ্গে কথা বলবেন, উনি সব ব্যবস্থা করবেন। আচ্ছা, স্বাস্থ্য কার্ড করানোর সুবিধাটা কি? পরিবার পিছু একটা স্বাস্থ্য কার্ড থাকলে মা আর শিশু উপস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, বুঝেছেন? চলুন বিমলবাবু, এবার যাওয়া যাক। উত্তেজিত হবে না বলছেন কি? আকাশী পার্টির কোনো কথাবার্তাই শুনছে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি নিজে গিয়ে আকাশীর সঙ্গে কথা বলবো, আর দরকার পড়লে আপনাদের সকলকে নিয়ে একসাথে বসে ব্যাপারটাকে মিটমাট করবো। আমাদের সুবিধা অসুবিধা কিছুই দেখছে। কি রকম? এই তো সেদিন কোনো একটা মিটিংয়ে নাকি এই প্রতিমাদিকে কড়া কড়া কথা শুনিয়েছে। বুঝলাম, কারণটা কি আপনি জানতে চাননি প্রতিমাদি? না, ওইভাবে অপমানিত হওয়ার পর আকাশের সঙ্গে আমার কথা বলার ইচ্ছা হয়নি। দেখুন, ব্যাপারটা নিয়ে আমরা আকাশের সঙ্গে কথা বলবো। কি শ্যামলদা? আরে দূর বাবা, কথা বলে কিচ্ছু হবে না। মেয়েটা অসম্ভব জেদি, নিজের কর্তৃত্ব সবসময় ফলাতে চায়, কারোর উপর কোনো বিশ্বাস নেই। দেখুন, একটা বিষয়কে বোধহয় আমরা ঠিক সেইভাবে গুরুত্ব দিচ্ছি না। সেটা হলো যে আকাশীকে শুধু পার্টির স্বার্থ দেখতে চলবে না, এলাকার জনগণের প্রতি ওর একটা দায়িত্ব আছে। ঠিক তাই, আকাশই চাইছে পঞ্চায়েতকে প্রকৃত মানুষের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে। আমরা কোনো কথা শুনতে চাই না। আকাশী মণ্ডল অঞ্চল প্রধান হিসেবে অত্যন্ত বাড়াবাড়ি করছে, এর আমরা বিহিত চাই। আমাকে একটু সময় দিন, আমি ওর সাথে কথা বলি। আর একটু সময় দিন, দেখি কি করা যায়। আমাকে একটু সময় দিন। আসতে পারি? ও বাবা, আপনার হাতে ওগুলো কি? এতে সব জন্ম সার্টিফিকেট আছে, এই সবগুলোকে তোমাকে সই করতে হবে। কেন? এত? আচ্ছা, এরা সবাই যে এখানে জন্মেছে তার কি প্রমাণ? এতে সেন্টারের সই আছে, আর তাছাড়া বিসিজি যে টিকা পড়েছে তারও প্রমাণ আছে। ও আচ্ছা, শুনুন, আমি এখানে বিনা পয়সায় হসপিটালে চিকিৎসার সুপারিশ, রেশন কার্ড আর লোনের জন্য যে সুপারিশের কাগজগুলো জমা পড়েছিল সেগুলোতে সই করে দিয়েছি, আর মাইনের চেকগুলো সই করেছি। কিন্তু যেগুলো মানে বাকি কাগজগুলো আমি সই করিনি, এগুলো আদৌ কাজ হয়েছে কিনা, ইন্সপেকশন হয়েছে কিনা, আমি মাস্টার রোল দেখে তারপর সই করতে চাই। ঠিক আছে আকাশী, চলো এবার ওঠা যাক, অফিসের সবাই অনেকক্ষণ বেরিয়ে গেছে। হ্যাঁ, চল। এক মিনিট। আজ সকালে ঝুড়ি কোদাল নিয়ে তোমরা সব চললে কোথায়? আজ আমাদের স্বনির্ভর দলের তরফ থেকে চারা গাছ বসানো হবে। 500 চারা গাছ পেয়েছি আমরা। তা এত চারা কোথায় পেলে গো? কেন, পঞ্চায়েত দিয়েছে। ও, সব চারা আবার কর্তার জমিতে পুঁতবে বুঝি? আমলো, তোর কর্তার জমিতে তুই পোঁত। পঞ্চায়েত থেকে আমাদের দলের জন্য প্রতি জমিরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলো। মেদিনীপুর জেলায় বীর সিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যালয় বিদ্যাসাগরে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত বাবা, দেখেছো কে বলে আমার দাদুন ভাই মন দিয়ে পড়াশুনো করে না? এই তো কি মন দিয়ে পড়াশুনো করছে বলো। তোমার হাতে ওইটা কি দাদুন? এটা একটা পত্রিকা। তোমাদের যেমন পড়ার বই আছে, পড়ছো, আমাদের মানে বড়দেরও তেমনি এই পত্রিকা আছে। বলছি কি রমা, তুমি আরেকবার এটা ভালো করে পড়ো, আমি তোমাকে আবার ধরবো। তুমি ও ঘরে গিয়ে এখান থেকে এটা পুরোটা আবার পড়ো, আমি তোমাকে ধরছি মুখস্থ। যাও, আমি একটু দাদুনের সাথে কথা বলবো। যাও, বসুন বাবা। হ্যাঁ, তুমিও বসো বৌমা।
বৌমা, তুমি এই পত্রিকাটা মন দিয়ে পড়ো। এটা হলো পঞ্চায়েত বার্তা। এটা তুমি তোমার কাছে রাখো। এর থেকে তুমি পঞ্চায়েতের বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি সব কিছু তুমি জানতে পারবে। এটি একটি পাক্ষিক পত্রিকা। এরপর থেকে তুমি তোমার অফিসে বসেই এর সমস্ত কপি পেতে থাকবে। বাবা, কাল রাত্রে আপনি যে প্রকল্পের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, প্রফলাল। প্রফলাল হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স। কারা এই প্রকল্পের আওতায় আসতে পারে? 18 থেকে 50 বছর বয়স অবধি সমস্ত কৃষি শ্রমিক এই প্রকল্পের আওতায় আসতে পারে। কৃষি শ্রমিক তার নিজের নামে প্রতি মাসে 10 টাকা করে পঞ্চায়েত অফিসে জমা করবে। সরকারও সেই কৃষি শ্রমিকের নামে আরও 10 টাকা করে জমা করবে। কৃষি শ্রমিকের বয়স যখন 50 বছর পূর্ণ হবে তখন সে একসঙ্গে সুদে আসলে সমস্ত টাকা ফেরত পেয়ে যাবে। অবশ্য মেয়াদ পূর্ণ হওয়ার আগেও এই প্রকল্পের আওতা থেকে কৃষি শ্রমিক বাইরে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কৃষি শ্রমিক তার দেয় সমস্ত টাকা সুদে আসলে ফেরত পেয়ে যাবেন। এর প্রাথমিক শর্তগুলো কি কি? আমানতকারীকে অবশ্যই কৃষি শ্রমিক হতে হবে, আর সেই কৃষি শ্রমিকের 50 শতকের বেশি জমি থাকা চলবে না। পঞ্চায়েতের নির্দিষ্ট ফর্মে কৃষি শ্রমিককে আবেদন করতে হবে, পঞ্চায়েতের লোকাল যে সদস্য আছেন তার সুপারিশ সহ। অবশ্য সাদা কাগজেও আবেদন করা যায়। আর ওই জননী সুরক্ষার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, বলছি, গ্রামের বিপিএল তালিকাভুক্ত কোনো পরিবারের বিবাহিতা মহিলা তার প্রথম 2টি জীবিত সন্তানের জন্য এককালীন 500 টাকা পাবেন। এছাড়া যদি সেই 2টি সন্তান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র অথবা সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে তাহলে আরও 200 টাকা পাবেন। এছাড়াও বাড়ি থেকে হাসপাতাল বা বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করার জন্য প্রতি কিলোমিটারে 4 টাকা করে পাবেন। এর প্রাথমিক শর্তগুলো কি কি বাবা? গর্ভধারণের সময় মহিলার কমপক্ষে 19 বছর বয়স হতেই হবে, আর প্রাক প্রসব পরিষেবা তাকে নিয়মিতভাবে নিতে হবে। গর্ভধারণের পর একদিনও দেরি না করে সাব সেন্টারের স্বাস্থ্যকর্মী দিদিমণিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তারা কিন্তু এই ব্যাপারটা বিশদে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন। কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? কি বলতে এসছিস বল। গান কথা, হ্যাঁ, একটু একটু দম নিয়ে নি বাবা। কথা, পঞ্চায়েত অফিসে গিয়েছিলুম, সেখান থেকে সব শুনে দৌড়তে আসছি। পঞ্চায়েত অফিসে গিয়ে দেখি কত ভিড়, কত রকমের লোক, কত রকমের কাজের কথাবার্তা চলছে। গায়ের লোকরা তো নতুন পঞ্চায়েত প্রধানকে নিয়ে একেবারে কথা আহ্লাদে আটকানা। বলিস কি রে? আগে হ্যাঁ, আর আমাদের গোপাল যে আপনার ওর বাবা মারা যেতে আপনার কাছে টাকা ধার করতে এসেছিল, ওকেও দেখলুম কথা ওই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধানের সঙ্গে টাকা নিয়ে কথা বলছে। কেন? আগে নাকি ওই জাতীয় সহায়তা প্রকল্পের আওতায় আসতে চায়। কথা কানাগুচয় শুনলুম ও নাকি ওই প্রকল্প থেকে সরকারি অনেক টাকা করি পাবে। কথা আসুক, এবার দেখাচ্ছি। আরো একটা খারাপ খবর আছে কর্তা। মেজাজটা ভালো নেই, চটপট বল। শুনলাম প্রধানকে নিয়ে নাকি নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে, ওকে নাকি নাও সরানো হতে পারে। তো সাংঘাতিক খবর। আগে হ্যাঁ, কোথায় শুনলি? আগে ওই দলের 2-1 জন বলা বলি করছিল আর কি, শুনলাম। ঠিক আছে, তুই এখন যা। যাই হোক, বিষয়টা হলো যে আপনার যেটা বলার আপনি পরিষ্কার করে বলুন, যদি আপনার কোনো সমস্যা না থাকে। সত্যি কথা বলতে কি, আমারও তো বয়স কম হলো না। রিটায়ার করার আগে এটাই আমার শেষ টার্ম। এমন উৎসাহী পঞ্চায়েত প্রধান আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনার
অফিসের লোকেরা তো অন্যরকম কথা বলছে। হ্যাঁ, আসলে যত দিন যাচ্ছে এই সরকারের তরফ থেকে তত চাপ বাড়ছে অ্যাক্টিভ করার জন্য পঞ্চায়েতকে, আর সেই কারণেই পঞ্চায়েতের কাজের চাপ বেড়ে যাচ্ছে, তাই হয়তো অনেকেই সেটা মেনে নিতে পারছে না। দেখুন, আনঅফিসিয়ালি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাইছি। যা অবস্থা তাতে হয়তো আকাশী মণ্ডলকে সরে যেতে হতে পারে, এ বিষয়ে আপনার মতামতটা? দেখুন, এই সেক্রেটারি হিসেবে আমি বলতে চাই না, গ্রামবাসী হিসেবে বলতে পারি যে আকাশীকে আমার ভালোই লাগছে। আচ্ছা, গ্রামের অন্যান্য লোকজনেরা কি ভাবছেন, খোঁজ নিয়েছেন? হ্যাঁ, বলছে, নানা রকম বলছে। আপনারা কি ভাবছেন? আমরা ভেবেছিলাম তো অনেক কিছুই, কিন্তু এখন যা পরিস্থিতি অন্যরকম ভাবতে হচ্ছে। চলুন চলুন। খুব খারাপ লাগছে জানো। আমার স্বপ্ন ছিল সোনামুখী গ্রাম পঞ্চায়েত দেশের মধ্যে একটা উদাহরণ হবে, সবটা বিফলে গেল। কি আর করবে বলো, এটা হয়তো তোমার ভাগ্যে ছিল। আর কটা দিন যদি সময় পেতাম, তারপর না হয় অন্য কেউ। আকাশী, এতটা ভেঙে পড়ো না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। শেষ হয়তো হয়ে যায়নি, কিন্তু আমি জানি সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। দেখো দেখো কালকে মিটিংয়ে কি হয়। কালকের মিটিংয়ে কি হবে তা তো আমার কাছে জলের মতন পরিষ্কার। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, যখন একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছে সেখান থেকে সরে আসার কারণটা কি? শোনো, এত বেশি উত্তেজিত হয়েও না। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পৌঁছাইনি, আমরা একটা সিদ্ধান্তের দিকে এগোচ্ছি মাত্র। ঠিক আছে বাবু, হ্যাঁ, এই পরিষ্কার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে পরিষ্কার করেই বলো। হ্যাঁ, উনি যখন এখানে উপস্থিত আছেন, এটাই উচিত কাজ হবে। আসল কথা হলো আকাশীকে আর কেউ পঞ্চায়েত প্রধান হিসেবে চাইছে না। না না, এটা মনে হয় এখনই বলা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না তো দলের তরফ থেকে আপনারা খোঁজ খবর করুন, তাহলে আসল সত্যটা জানতে পারবেন। হ্যাঁ, খোঁজ করুন। হ্যাঁ, আমরা খোঁজ করেছি। আপনাদের মধ্যে অনেকেই যেমন আছেন যারা আকাশীকে পছন্দ করছেন না, তেমনি আবার অনেকেই আছেন যারা আকাশীকে পছন্দ করছেন। আমরা এটা মানছি না। মানছি না বা মানব না, এটা কোনো গায়ের জোরের কথা। আমরা খোঁজ করেই কথাটা বলছি। কোথায় একটা চিৎকার মনে হচ্ছে না? হ্যাঁ, আমি তো তাই শুনছি। হ্যাঁ, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা, কারো কোনো বিপদ নয় তো। আপনারা মিটিং করুন, সিদ্ধান্ত নিন, আমি আসছি, আমার যাওয়া দরকার। আরে ডুবা থেকে জলটা তোল, সবাইকে ডাকো, সবাইকে ডাকো। চুপ করো, এখন কান্নার সময় না, আগুনটা নেবানো দরকার। দরকার নেই, সবাই সরে যাও। যাও এখান থেকে, যাও যাও যাও। মিটিংটা ভেস্তে যাওয়া না, সুবিধা হলে কিন্তু ওই আকাশী মণ্ডলের কিছুই সুবিধা হয়নি, পরের দিন আবার ধরবো। যাবে কোথায়? দেখো, বিপদটা হয়তো সামান্য, কিন্তু আমরা তো সেখানে গেলাম না, আর ও আকাশী মণ্ডল ওখানে পরিমরি করে ছুটল। তো তাতে কি হয়েছে? না না, আমার মনে হচ্ছে, দেখো দেখো বিপদ তো সকলের জীবনেই আসতে পারে। আমরা তো ওখানে কেউ গেলাম না, আমার মনে হচ্ছে পঞ্চায়েত প্রধান হিসেবে আকাশী মণ্ডলের বিরোধিতা করা বোধহয় আমাদের ঠিক ঠিক হচ্ছে না। আমি আজই সামন্তার কাছে বলবো। কথাটা ভাববার বটে, উনি কিছু ভুল বলেননি কিন্তু। তুমি কি বলতে চাইছো বলো তো, ঠিক করে বলো তো। দেখো, এতক্ষণ ধরে আমি তোমাদের এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আকাশকে দাঁড় করানো হয়েছিল ঠিকই। দেখো, জনগণের প্রতি ওর দায়িত্ববোধটাও আমাদের ভেবে দেখা দরকার। এটাই শেষ কথা, আমরা ঝগড়া বিবাদে আর নেই। তাহলে তো এই মিটিংটা ডাকার দরকারই ছিল। শ্যামলদা, আমার মনে হচ্ছে আকাশের বিরোধিতা করে আমরা খুব ভুলই করেছিলাম। কি ব্যাপার, তুমি যে কথাই বলছো না, কারণটা কি? আমারও তাই মনে হচ্ছে।
আমরাই বোধহয় ভুল করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে। আজ থেকে আকাশীকে আমরা সমস্ত কাজে সাহায্য করবো। এত এত রাত হলো, কি অসুস্থ, কোন ডাক্তারখানায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, চুপ করে শান্ত হয়ে বসো। হ্যাঁ, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। যাও বসো। শোনো না, শোনো, আমার মনটাতে না কু ডাকছে। শোনো, তোমাকে আমি বলেছি চুপ করে শান্ত হয়ে বসতে। অখিল তো ওখানে গেছে নাকি? এক্ষুনি সে ফিরে আসবে। এই শোনো শোনো, আমার কি মনে হচ্ছে জানো, ওরা না সবটা আমায় বলেনি। কি হবে বলো তো, আমি তো ভাবতেই পারছি না কি হবে। আরে আমি তো তোমাকে বললাম এক্ষুনি এত কিছু ভাববার মতো কিচ্ছু হয়নি। তুমি শান্ত হয়ে চুপ করে বসো। যাও বসো। এইভাবে বসে না থেকে একটু এগিয়ে গিয়ে দেখো না কি হয়। হ্যাঁ, এখনো বসে থাকবে? বলছি তো একটু এগিয়ে গিয়ে দেখো কোথায় গেল, কি ব্যাপার। চুপ, একদম চুপ। দাদা সব তো গেছে দাদা। শান্ত, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। আকাশের দিকে নিয়ে ডাক্তারখানা গিয়েছে, চলুন আমরা সেখানে সবাই যাই। ওখানে কে কে গেছে? সবাই গিয়েছে, কামাল কাকা, শেফালি বৌদি, আমাদের সবাই গিয়েছে, আমিও যাচ্ছি। চলুন যাচ্ছি। আমরা তো আছি, একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, আমরা আসছি। দাদা আপনি যান, তুমি চিন্তা করো। এরকম চুপ করে আমার সামনে দাঁড়িয়ে থাকিস না আহমেদ, পুরো ঘটনাটা আমায় খুলে বল। মানে কি বলবো কথা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই যা জেনেছিস সেটা আমাকে বল, বাকিটা আমি বুঝে নেবো। কথা, আমাদের শক্তিদা, পরিমলদা এখন ওই শ্যামলদার কথায় উঠছে আর বসছে। কেন, কি এমন হলো? আরে মিটিংটার খবরটা দে। সেটাই তো বলছি কথা, মিটিং তখনও শেষ হয়নি, হঠাৎ আতাউরের ঘরে আগুন লাগলো। তারপর তারপর কি হলো বল। তারপর যে কি হলো কথা আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারলাম না। সবাইকে দৌড়ে ওই আতাউরের বাড়ির দিকে যেতে দেখলাম। ধুর, তোকে পাঠানোই আমার ভুল হয়েছে। একটা খবর যদি তুই ঠিকঠাক জোগাড় করতে পারিস। এই কদিন একদম চুপচাপ শুয়ে থাকবে, একদম নাড়াচাড়া করবে না। তোরা মিছিমিছি ভয় পাচ্ছিস, আমার তেমন কিচ্ছু হয়নি। না না বৌমা, কিচ্ছু না হলেও কয়েকটা দিন তোমার এই ঘর থেকে এক পাও বেরোনো চলবে না। মা কি কারোর কথা শোনে না? শুনবে না মানে? তুই দাদুর সাথে মাকে পাহারা দিবি যাতে একদম বেরোতে না পারে। আচ্ছা, আগুনটা লাগলো কিভাবে? আগামীকাল দোল পূর্ণিমা, তাই সবাই ন্যাড়া পড়ার আয়োজন করেছিল আনোয়ারার বাড়ির পাশে। মনে হয় আগুনটা ওখান থেকেই লেগেছে। আমি কত আবি কিনেছি মাকে দেবো বলে, এবার কি হবে? এবারটা ছেড়ে দাও মা। আকাশের অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, ওর একটু খাবারের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, অখিল গেছে, ঠিক আছে, আমিও দেখছি কিছু ব্যবস্থা করা। ব্যবস্থা আমি করেই এসেছি। আমার বইয়ের সেবা যত্ন আমি করব না তো কে করবে? পাড়ার লোকে করবে। ধরো মা। মা সত্যি তোমার জন্য আমার গর্ব হচ্ছে মা। এই রকম পঞ্চায়েত প্রধানের প্রয়োজন ছিল আমাদের। মা খেলো, আমি একটু আসছি, একটু আকাশের বাড়ি যাবো। আমরাও যাবো। বেশ, চলো।
বিপিনদা, বিপিনদা। না না, আজ একদম না। এবার কিন্তু আমাদের বাড়িতে ভীষণ কড়াকড়ি। না বিপিনদা, আমরা রং দিতে আসিনি, আমরা এসছি আকাশীকে দেখতে, ও কেমন আছে সেটা জানতে। কারা এলো? ওদের ভেতরে আসতে দাও। বৌদি, থাক 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 বাবা, থাক বাবা। মা, কারা এসছে? একটু আমার কাছে পাঠাও না। ওই দেখো। আহা, তুমি একটু চুপ করে বসো। যাও ভেতরে যাও, মেয়ের আমার তর্স হয়েছে না। যাও যাও যাও। আকাশিদি, তুমি ছাড়া এবারে দোল খেলাটা একেবারে জমছে না। একদমই না। কি করবো বল, আমি তো বাদ পড়ে গেলাম এবার। আমরা প্ল্যান করেছিলাম না, এবার তোমাকে আচ্ছা করে রং মাখাবো। তাই? ঠিক আছে, সামনের বার সুদে আসলে একেবারে শোধ করে নিস। আমারও কি ভালো লাগছে বল এখানে বসে থাকতে হবে, মনটা তো মাঠেই পড়ে আছে। মাঠে মন পড়ে থাকলেও কোনো উপায় নেই, তুমি এখান থেকে একদম নড়তে পারবে না। দরকার হলে আমি ওই দরজায় বসে পাহারা দেবো। বেশ, সে না হয় হলো। ইস, কাল যদি ওরা মাঠে বুড়ি পোড়াবার ব্যবস্থাটা একটু দূরে করতো তাহলে। আচ্ছা, মাঠে সবাই এসেছে? হ্যাঁ, সবাই। অসীম বাবু? অসীম বাবু মানে অসীম সামন্ত, যে তোমার পঞ্চায়েত অফিস থেকে বার করে দিচ্ছিল? হ্যাঁ, ওনার কথাই বলছি। না, উনি থাকলে আমরা নেই, উনি খুব বাজে লোক। এভাবে বলে না ভাস্কর, আজ আনন্দের দিন। আনন্দ যত ভাগ করে নিবি তত দেখবি বেড়ে যাবে। যাও না, কেউ ডেকে। আকাশী ঠিকই বলেছে, এরকম একটা আনন্দের দিনে কোনো ভেদাভেদ রাখতে নেই রে। কি রে, এবার কিছু বল, চুপ করে কেন? কিছু বল। কি আর বলবো, আকাশিদি যখন বলছে। গ্রাম পঞ্চায়েতের দরবারে সবাই এক।